হ্যালো ফ্রেন্ডস, আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কাছে সুপ্রিম কোর্টে ডিএ মামলা সংক্রান্ত সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম। উনি আমাদের ডিএ মামলার পাশাপাশি পশ্চিমবঙ্গের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অনেক কথা বললেন। ওনার সঙ্গে কি কি কথাবার্তা হয়েছে তা আপনাদের শোনাবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এইরূপ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। যার যেটা প্রাপ্য সেটা না দিয়ে টাকা যদি অন্যত্র ব্যয় করা হয় তাকে বলে মহাজনী কারবার। সেটাই বলেছেন তারা। তারপরে তার টাকা খরচা বেতন দেবে কোত্থেকে? আজকে যদি রূপাটা অপ্রাসঙ্গিক হয়ে যায় তাতে সরকারি কর্মচারী বেতনও পাবে না। কালকে বলে দেবে তো কোনো আইন নেই, আমাদের খুশি মতো দেবো। যে তুমি তৃণমূলের দালালি করছো, তোমার বেতন বেড়ে গেল, আর তুমি তৃণমূলের বিরোধিতা করছো, তোমার বেতন কমে গেল। তাই দাঁড়াবে তো। সেই সব এই স্বেচ্ছাচারিতার হাত থেকে বাঁচবার জন্যই তো বিধি করা হয়। তো যদি কোনো আইনজীবী বা কোনো সরকারের পক্ষ থেকে কেউ বলে যে রূপার কোনো ভূমিকা নেই, তাহলে বুঝতে হবে তারা পরিকল্পিতভাবে একটা অন্ধকার গহ্বরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। বুঝছেন তো? আর্থিক এমার্জেন্সি নয় যে তুমি দিতে পারবে না। আর্থিক এমার্জেন্সি যখন জারি হয় তখন রাজ্য সরকার কোনো খরচাই করতে পারে না, ন্যূনতম খরচা ছাড়া। এইসব কথা বললে আমরা যদি কোর্টকে দেখিয়ে দেবো পরের দিন যদি সুযোগ হয় যে এই সমস্ত ধর্ম করতে কত টাকা খরচা করছে। উনি ভয় পেতেন। মানুষ যেমন ছিল তার খুবই আনন্দে ছিল। উনি মাওবাদীদের ডেকে এনেছিলেন। মাওবাদীরা সেখানে ঘাঁটি গেড়ে সিপিআইএম কর্মীদের নির্বিচারে খুন করেছে। সিপিআইএম কর্মীরা ভয় যেতে পারতো না, কিন্তু তৃণমূল কর্মী যারা মাথায় করে ওদের রেখেছিলেন, আজকে গোটা মাওবাদী দলটাই তৃণমূলের দলের সদস্য হয়ে গেছে। তাই তিনি কথা বলছি, কেউ যেতে পারতো না মানে বামপন্থীরা যেতে পারতো না। তৃণমূলের মতো একটি দক্ষিণপন্থী RSS প্রাণিত দল, তাদের সঙ্গে মাওবাদীদের খুব খাতির ছিল। কোনো কথা, আমাদের যা আইন তার ভিত্তিতেই দিয়ে হবে। সেখানে পরিষ্কার বলা আছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা সাধারণভাবে সমস্ত রাজ্য সরকার মানে, কেন্দ্রীয় সরকার মানে, তার উপর ভিত্তি করে ঠিক হয় যে একটা মানুষের ন্যূনতম কত খরচা হয় বিভিন্ন বিষয়ের উপরে। এটা যিনি বলেছেন, বিনয়ের সঙ্গে বলতে হয়, তিনি হয় আইনটা বোঝেননি কিংবা আইনটা পড়েননি। সংবিধানের 309 নম্বর যে ধারা, সেই ধারার ক্ষমতা বলেই রাজ্য সরকার কর্মচারীদের চাকরি সংক্রান্ত, বেতন সংক্রান্ত বিধি তৈরি করে। সেটাই আইন, যেটাকে আমরা বলি রূপার রুলস। এই সমস্ত আইনি ব্যাখ্যা সুপ্রিম কোর্টের কাছে আমরা দিয়েছি। এখন ওরাও বলছেন বিচারপতিরা ঠিক করবেন যে কোন ব্যাখ্যাটা দিচ্ছিলেন। তো না, দিয়ে দিচ্ছেন কি AICPর উপর ভিত্তি করে। তাহলে তারা মেনে নিলেন কেন? ট্রাইব্যুনাল যখন বললেন যে এটা করতে পারো না, এটা এক ধরনের অসম ব্যবহার হচ্ছে, তা সেটাকে মেনে নিলেন কেন সরকার? একদিকে বলছেন আমরা ট্রাইব্যুনালের রায় মেনে নিলাম যে ওরা বেশি পেতে পারে না, আরেকদিকে এই সমস্ত যুক্তি, এ তো অপযুক্তি। রাজ্য সরকার তার আইনি বলে তার কর্মচারীদের যেমন খুশি দিয়ে দিতে পারেন। রাজ্যের আইনজীবী যিনি রয়েছেন তিনি প্রসঙ্গটি তুলে ধরেছেন। ঠিকই তো, রাজ্য সরকারের কর্মচারীরা সকলেই তাদের বিধি দ্বারা নিয়ন্ত্রিত। যেই বিধি দ্বারা বেতন এবং অন্যান্য যে সমস্ত ভাতা সেটাও নিয়ন্ত্রিত। সেজন্যই তো আমরা বলছি ডিএ আমাদের প্রাপ্য অধিকার। রাজ্য সরকারের যদি অন্যরকম ধারণা হয়ে থাকে সেটা তাদের ভুল ধারণা। মাথায় রাখতে হবে এটা কোনো আর্থিক ইমার্জেন্সি নয়, বলেছেন বিচারপতি সঞ্জয় কারোল। আর্থিক এমার্জেন্সি নয় যে তুমি দিতে পারবে না। আর্থিক এমার্জেন্সি যখন জারি হয় তখন রাজ্য সরকার কোনো খরচাই করতে পারে না, ন্যূনতম খরচা ছাড়া। এইসব কথা বললে আমরা যদি কোর্টকে দেখিয়ে দেবো পরের দিন যদি সুযোগ হয় যে এই সমস্ত ধর্ম করতে কত টাকা খরচা করছে। বেঙ্গালুরু, চেন্নাই, তামিলনাড়ুর উদাহরণ টেনে আনছেন, কিন্তু পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে কিছু বলছেন না কেন? কারণ হচ্ছে এরা পরিকল্পিতভাবে সুপ্রিম কোর্টের কাছে পশ্চিমবঙ্গের অবমাননা করছে। এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা বুঝতে পারছেন না। এটা তাই কী প্রমাণ হচ্ছে যে অন্যান্য রাজ্য তারা তাদের কর্মীদের দিয়ে দিচ্ছেন, সেটাকে তুমি দৃষ্টান্ত করে আর আমার রাজ্যে দিয়ে দিচ্ছি না তার তুমি বাহবা করবার চেষ্টা করছো। এরা তো প্রকৃত বলকে পরিকল্পিত উপায়ে পশ্চিমবঙ্গের বদনাম করছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ঝাড়গ্রামের মানুষ ভালো আছে, এটাই বড় পাওনা।
তিনি আরও বলেছেন সিপিএমের সময় ঝাড়গ্রামের মানুষ ভালো ছিল না। ওখানে মাওবাদীরা ভালো থাকতে পারতো না, তাদের সঙ্গে সিপিআইএমের টক্কর হতো। এখন মাওবাদীরা ওখানে আনন্দে আছেন। মুখ্যমন্ত্রী ঘাটাল, ঝাড়গ্রাম এবং বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছেন, যেখানে যাচ্ছেন সেখানে কোটি কোটি টাকার প্রকল্পের কথা বলছেন, কিন্তু ডিএ দিতে গেলে তার কোমর ভেঙে যাবে। ধরে এবার 14 বছর ধরে, 11 বছর না, উনি কত প্রকল্প ঘোষণা করেছেন তার একটা লিস্ট চাইবেন তো মুখ্যমন্ত্রী সাথে দেখার সুযোগ হলে। যে দিদি আপনি 2011-র পর থেকে তো এসে বললেন কি 90% কাজ হয়ে গেছে, আর কিছু কাজ বাকি নেই, এবার সকালে পায়ের ওপর পা দিয়ে ঘুমোন। তাহলে এখনও ঘাটাল ঝাড়গ্রামে এই পরিস্থিতি কেন? এমন পরিস্থিতি তো বাম আমলে কেউ দেখাই যায়নি। বললেন বাম আমলে ক্যামেরা ছিল না, বাম আমলে সাংবাদিকরা আসেনি, বামেদের বিরুদ্ধে লিখতো না একটা না। সুতরাং মিথ্যা বলার একটা সীমা আছে, তো উনি তো মিথ্যা কোনো সীমাকেই বজায় রাখেন। বলছি ডিএ মামলার ক্ষেত্রে সেই শ্বেতপত্র তারা এখনো প্রকাশ করতে পারছে না কেন? জীবনে এই রাজ্য সরকারের সঙ্গে শ্বেত এই শব্দটার কোনো রকম সাযুজ্য নেই, এদের সব কালো। শ্বেতপত্র প্রকাশ করতে পারবে না, ওরা একটা কালোপত্র প্রকাশ করতে পারে, যার মধ্যে দেখা যাবে কত লক্ষ কোটি টাকা জনগণের করের টাকা ওরা নয়ছয় করেছে। তারা তো লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, ডিএ দিতে গেলে তো এগুলো বন্ধ হয়ে যাবে। কন্যাশ্রী দিচ্ছেন, পাশাপাশি কি হচ্ছে, আমাদের নাবালিকা বিয়ে বেড়ে গেছে। নাবালিকা মেয়েরা অন্তঃসত্ত্বা হচ্ছেন, তার সংখ্যা বেড়ে যাচ্ছে। নাবালিকা মেয়েরা স্কুলে আসা ছেড়ে দিয়েছেন, এগুলো হচ্ছে কন্যাশ্রীর ফল। অস্বীকার করতে পারেন? কন্যাশ্রী, রূপশ্রী এসবের ফল। এত শ্রী দিয়ে কি সত্যি শ্রীবৃদ্ধি হচ্ছে? পশ্চিমবঙ্গে আদৌ কি শ্রীবৃদ্ধি হচ্ছে? একটা বৃষ্টি রূপ বেরিয়ে এসছে। পশ্চিমবঙ্গের পথঘাট খুব উনি লাফালাফি দিয়েছেন, পথশ্রী করেছেন। কি অবস্থা পথে ঘাটে? থেকে দমদম এয়ারপোর্টে যেতে গেলে পরে আমাদের কোমর ভেঙে যাচ্ছে। সাধারণত এয়ারপোর্ট যাওয়ার রাস্তাগুলো সাধারণত খুব ভালো থাকে, যা অন্তত বাম আমলে ঝকঝকে চকচকে ছিল। রাস্তার উন্নয়নের জন্য তো কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তার মধ্যে কয়েক কোটি টাকা উনি এবং ওনার কর্মীদের পকেটে গেছে, সেটা হিসেব হোক। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার একটি শুনানি রয়েছে। এই শুনানিতে কি হতে পারে বা আপনার কি মতামত? ওদের তো বলা হয়ে গেছে, রাজ্য সরকার বলবার জন্য বারবার সময় চাইছেন। ওরা একজন না, ওরা 3-4জন কৌশলী রাজ্য সরকার হয়ে বলছেন। এমন রাজ্য সরকারের শক্ত মামলা, এসে তাকে বোঝাবার জন্য 3-4জন কৌশলী লাগছে। তা সবার হয়ে গেছে। এখন শুনছি কপিল সিবাল তিনি বলার জন্য সময় চেয়েছেন, তিনি বলুন। এই যে বারবার সময় নিচ্ছেন, এতে রাজ্য সরকারের জয়ের কি কোনো সম্ভাবনা রয়েছে? আমি তো কোনো রকম স্পেকুলেট করি না, আমি জ্যোতিষীও নেই। আমার কাছে বক্তব্য হচ্ছে, আমরা আমাদের আইনি সওয়াল করেছি, আইনি সওয়াল করে আমরা এখনো পর্যন্ত জিতে আছি। আগামী দিন সুপ্রিম কোর্টেও আমরা জিতবো এই ভরসা আমাদের আছে, কেন আমাদের বক্তব্যটা আইন এবং যুক্তির উপর দাঁড়িয়ে। আমাদের বক্তব্যটা বঞ্চনা করার মানসিকতার উপর দাঁড়িয়ে অপযুক্তি নয়। এই সরকারের আমলে একটি পে কমিশন গঠন হয়েছিল, যা ভারতবর্ষের ইতিহাসে এক অনন্য নজির। 0% ডিএ দিয়ে শুরু হয়েছিল। সরকারি কর্মচারী শুধু না, সমস্ত পশ্চিমবঙ্গে এই প্রশ্ন তোলা উচিত। রাজ্য সরকার যখন নতুন পে কমিশন করেছিলেন, পঞ্চম পে কমিশন, সেই পে কমিশনের যখন তারা মান্যতা দিলেন, তখন রাজ্য সরকার কিন্তু তাদের কি পরিমাণ আর্থিক বোঝা হবে এটা বুঝেই নিয়েছিলেন। দেখবেন আপনারা, পে কমিশন চালুর আগে একটা অংশের তারা প্রায় 2 বছরের টাকা তারা বলেছেন আমরা দিতে পারবো না। তার মানে তখন তাদের আর্থিক অসুবিধে ছিল, তারা বলেছেন, কর্মচারীরা মেনে নিয়েছেন। পরবর্তীকালে যখন পে কমিশন গ্রহণ করা হলো, তখন টাকা নেই এই কথা বলাটা হচ্ছে এক ধরনের ছল চাতুরি। টাকা গেল কোথায়, টাকা কেন নেই, সমস্ত প্রশ্ন এটা সাধারণ মানুষকেই করতে হবে। আমার পাড়া আমার সমাধান, এতে প্রতি বুথে বুথে 10 লক্ষ টাকা করে ঘোষণা, এবং পুজো প্যান্ডেলগুলোকে নিলাম ডাকার মতো 1,10,000 টাকা করে দেওয়া। এই টাকাগুলো কোথা থেকে আসছে? মানুষকে বঞ্চিত করে তাদের সামগ্রিকভাবে একটা দুর্নীতিমূলক ব্যবস্থার সঙ্গে জড়িয়ে দাও। না, মন্ত্রীরা দুর্নীতি করছে, এতে মানুষের ক্রোধ বাড়বে। এখন যদি মন্ত্রীরা কৌশল করে সমাজের একটা বৃহত্তর অংশকে দুর্নীতির অংশ করে নিতে পারে, তাহলে লোকে আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে না। এই পরিকল্পনা থেকে ক্লাবকে টাকা দেওয়া, পুজোয় টাকা দেওয়া, ইমাম ভাতা দেওয়া, পুরোহিত ভাতা দেওয়া, বিভিন্ন বিশ্রী প্রকল্প চালু করা, এর উদ্দেশ্যটা কি?
যে তুমি আমার কথা মতো চললে তুমি এই টাকা পাবে, সে টাকার জনগণের টাকা। কিন্তু ন্যায়সঙ্গত অধিকার যদি হয় তখন সে তো তার কথা মতো চলবে না, সে তো আইনি ন্যায়ের উপর চলবে। সেই জন্যে ন্যায়সঙ্গত অধিকারকে বঞ্চিত করো আর ব্যাপকভাবে সমাজকে দুর্নীতিতে যুক্ত করে দাও, তার জন্য টাকা খরচা করো। এই রাজনৈতিক মানসিকতা নিয়ে এই রাজ্য সরকার চলছে। স্যার, আমাদের এই সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার।